আমরা এর আগেও কথা বলেছি হাসান মাহমুদের কথা, যিনি সম্প্রতি অস্ট্রেলিয়াতে দারুণ করেছেন এবং বারবারই কিন্তু তার এই দারুণ করার পেছনের গল্পটা আসলে যে কিছুদিন আগে তিনি কেন্টের হয়ে খেলে এসেছিলেন কাউন্টিতে। সো এই সাফল্যটা যেমন হাসানের আসলে নামের সাথে যুক্ত হয়েছে, সেখানে শরীফুলের নামও আমরা শুনেছি, যদিও শরীফুল হয়তো ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বিবেচনায় সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না, বাট আলটিমেটলি খালেদ আহমেদকে আমি একটা জিনিস চিন্তা করছিলাম, ধরেন শরীফুলকে যখন এনওসি দিচ্ছে না বিসিবি, কিন্তু এরপর আবার মানে কেন্ট তারা বাংলাদেশ থেকেই খালেদকেই নিচ্ছেন। সো এই যে বাংলাদেশের প্রতি চাহিদাটাই আসলে তাদের মানে নজরটা বেশি না, এখানে প্লেয়ারদের যে এজেন্ট তাদের অনেক বেশি ক্রেডিট বা কৃতিত্ব দিতে হয় যে ঠিক আছে একজন বাংলাদেশি প্লেয়ার যেহেতু সুযোগ পাচ্ছেন না, সঙ্গে সঙ্গে আরেকজন বাংলাদেশি প্লেয়ার যদি সুযোগ পায় দেশের জন্য ভালো। কিন্তু কাউন্টিটা আপনার কেন অনেক বেশি খেলতে দেওয়া উচিত, খেলানো উচিত, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে ক্রিকেট কালচার। আপনি যত যাই বলেন, বাংলাদেশ ক্রিকেটের যতই প্রশংসা করেন, আমাদের কি সত্যিকারের ক্রিকেট কালচার আছে? উত্তরটা খুব সম্ভবত আপনি নাই বলবেন। তো এই জন্য আর আমরা দেখি যে সময়ের সঙ্গে আপনি যদি ওই পাকিস্তানের পেসার ওয়াসিম আকরাম থেকে শুরু করে ওয়াকার, অনেক কিংবদন্তি ক্রিকেটাররা এই কাউন্টি খেলে নিজেদের ক্রিকেটটাকে অনেক বেশি চেঞ্জ করেছেন, যেটা আমরা হাসান মাহমুদের মধ্যেও দেখেছি। যে আমরা একটু হাসানের পারফরমেন্সটা দেখি, তাহলে বুঝবো যে কেন কাউন্টি খেলার ফলে হাসানের এই বদল বা সাফল্য। হাসান খুব বেশি ম্যাচ তিনি খেলতে পারেন নাই, এর আগে দুটো ম্যাচ খেলেছেন, নামের সঙ্গে 12টা উইকেট, বোলিং গড় 19, মানে প্রত্যেকটা উইকেটের জন্য 19 রান খরচা, স্ট্রাইক রেট 28, প্রতি 28 বলে একটা করে উইকেট, সেরা 6 রানে বা সেরা হচ্ছে 69 রানে 6টা উইকেট। এই যে হাসান তার জীবনে মানে স্বীকৃত ক্রিকেটে এর আগে কখনোই 6টা উইকেট পান নাই, ম্যাচে 9টা উইকেট পান নাই। যে কাজটা তিনি কাউন্টিতে করেছেন সেই কাজটা তিনি অস্ট্রেলিয়ার সঙ্গে করে দেখিয়েছেন, এই জন্যই অনেক বেশি কাউন্টি খেলা উচিত। আর আপনি যেটা বলছিলেন যে শরীফুলকে বিসিবি এনওসি দেয় না, এর আগে খুব সম্ভবত 2023 সালে লখনৌ সুপার জায়ান্টস থেকে মানে এলএসজি আইপিএল খেলার ব্যাপারে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, তখনও এনওসির জন্য তিনি খেলতে পারেন নাই। তো একটু আনলাকি হয়তো তাকে বলা যেতে পারে, কিন্তু শরীফুল ইনজুরিতে ভুগছিলেন, পুরো রিদমে না থেকেই তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছেন। আমি এটা অন্তত বলতে চাই, তার কারণ হচ্ছে পেসারদের সেরা রিদমে ফিরতে একটু খানিকটা সময় লাগে। যে বাংলাদেশ দল যখন প্রথম টেস্টটা খেলছিল বা অস্ট্রেলিয়া গিয়েছিল, তখনও মিরপুরে প্রত্যেকদিন ফেরার লড়াই বা আমরা বলি না যে অনুশীলনে বা বালিতে অনেক বেশি হাঁটা, মানে তিনি ম্যাচে ফিরবেন কবে সেই অপেক্ষা তিনি করছিলেন, তবে তিনি ফিরে খুব ভালো বোলিং করেছেন। ইনফ্যাক্ট প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবেই অস্ট্রেলিয়ার মাটিতে 7টা উইকেট পেলেন। তো সব মিলিয়ে কাউন্টিতে হয়তো তিনি সামনে সুযোগটা পাবেন, কিন্তু খালেদের জন্য ভালো দিক সেটা অবশ্যই মানতে হবে। একদমই, কারণ দেখেন ওই যে পুরো ওয়ার্ল্ড ক্রিকেটে অস্ট্রেলিয়ার সঙ্গে যখন আসলে ফার্স্ট টেস্টে হাসান এত ভালো পারফর্ম করলেন, পুরো ওয়ার্ল্ড ক্রিকেটেই যখন আসলে হাসানকে নিয়ে নিউজ হয়েছে, এই কথাটাই বারবার আসছিল যে হাসান যে ঠিক এর আগে কাউন্টিটা খেলে এসেছেন, সেই এক্সপিরিয়েন্সটা তাকে কতটা আসলে মানে সাহায্য করেছে। এবং নট অনলি ওয়ার্ল্ড ক্রিকেট ইন মিডিয়া, মানে সবাই, ইভেন হাসান নিজেও ইন্টারভিউতেও বারবার বলেছেন যে সেই এক্সপিরিয়েন্সটা তার অনেক কাজে লেগেছে। আর হ্যাঁ, শরীফুল যেহেতু অস্ট্রেলিয়ার সাথে খেলেছেন এবং ইনজুরি থেকে ফিরেছেন, আবার সামনে তো বাংলাদেশে আরও ম্যাচ আছে, শরীফুল তো শুধুমাত্র লাল বলের জন্য এমন না, 3 ফরম্যাটে, সো স্বাভাবিক তাকে নিয়ে একটু অন্যভাবেই চিন্তা করতে হবে। সো সেই কারণে হয়তো শরীফুলকে আসলে এনওসিটা দেওয়ার জন্য ভাবছে না বিসিবি। তবে খালেদ যেহেতু শুধুমাত্র টেস্টই খেলে থাকেন বাংলাদেশের হয়ে, তাই খালেদকে আসলে মানে বিবেচনা করা যায় এনওসিটা দেওয়ার জন্য। যদিও এখনো কি আসলে নিশ্চিত কিনা খালেদের এনওসিটা, না, খালেদ এনওসি পেয়েছেন, ভিসা জটিলতা না থাকলে তিনি খুব সম্ভবত ম্যাচও খেলতে পারবেন। মানে তিনি হাসান আর খালেদ একই সঙ্গে ইংল্যান্ডে যাবেন যদি ভিসা জটিলতা না থাকে, এরপর খুব সম্ভবত কাউন্টিতে খেলবেন। আপনি যদি ম্যাচগুলো কবে একটু জানিয়ে দেন। একদমই তাই। সো এখন মানে কাউন্টির দিকেও বেশ ভালোভাবে নজর রাখতে হবে, যেহেতু বাংলাদেশের প্লেয়ার সেখানে আসলে খেলছে। নর্থহ্যাম্পটন শায়ারের সাথে 27 অগস্ট ম্যাচ আছে কেন্টের, এবং উরচেস্টার শায়ারের সাথে 2 সেপ্টেম্বর, 8 সেপ্টেম্বর ম্যাচ আছে ডার্বিশায়ারের সঙ্গে, ল্যাঙ্কাশায়ারের সঙ্গে ম্যাচটা 15 সেপ্টেম্বর, এবং এরপরে গ্লুচেস্টার শায়ারের সঙ্গে 24 সেপ্টেম্বর ম্যাচ রয়েছে। অর্থাৎ 1, 2, 3, 4, 5টা ম্যাচ রয়েছে সামনে। এবং আমরা শুধুমাত্র ম্যাচই না, আমরা চাই যে যেভাবে হাসান পারফর্ম করে এসেছেন, খালেদও ঠিক একইভাবে আসলে পারফর্ম করে আসুক। আমরা যখন অস্ট্রেলিয়ার সাথে টেস্টটা শুরু হবে, এর আগেও যে মানে বাংলাদেশের কোন পেসাররা থাকবেন না, এই কথার মধ্যে বারবার আসলে যে খালেদ নাকি এবাদত। তো অনেকেই আসলে এবাদতকেও এগিয়ে রাখছিলেন, আবার অনেকে বলছিলেন যে এবাদতও লাস্ট জিম্বাবুয়ে সিরিজে বা উইকেট পানি এর আগে ভালো করতে পারেনি, সো খালেদকে আসলে বিবেচনা করা হবে কিনা। সো মানে আমাদের পেস ইউনিট অনেক শক্তিশালী, বাট তারপরও ওই যে শক্তিশালীর দিকেও যে আসলে একটু একটা র্যাঙ্কিংয়ের ব্যাপার থেকে, সেইখানে খালেদ এবং এবাদত একটু হয়তো বা শরীফুল, নাহিদ রানা এই নামগুলোর চেয়ে পিছিয়ে ছিল। বাট আই হোপ যে কেন্টের পারফরমেন্স দিয়ে খালেদ আবার ঠিক একই মতো আবার সেই হেডলাইনে চলে আসে। আমি আশা করবো যে লাল বলের ক্রিকেটে খালেদ হয়তো বাকিদের চেয়ে খানিকটা পিছিয়ে আছে, কিন্তু আপনি যদি আমি দেখছিলাম ইনফ্যাক্ট সবশেষ 10টা ক্রিকেটের ম্যাচে প্রত্যেক ম্যাচে খালেদের নামের সঙ্গে উইকেট হচ্ছে, বা লাল বলে ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সেরা পারফর্মারদের একজন তিনি। ইনফ্যাক্ট সাদা বলে ক্রিকেটেও তিনি খুব ভালো পারফরমেন্স করেন। আপনি চট্টগ্রামের হয়ে একটা বিপিএল খুব ভালো বোলিং করেছেন, খুব সম্ভবত বিপিএল এর কত
তৃতীয় বা চতুর্থ সেরা ছিল, বা আপনার মনে থাকার কথা জিএসএল এ রংপুর রাইডার্সের হয়ে তিনি ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে 4টা উইকেট পেয়েছেন, মানে তার স্কিল রয়েছে, সেটা কোনো সন্দেহ নাই। এখন বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা মানে আগামীকাল তো 27 তারিখ কেন্টের একটা ম্যাচ রয়েছে, সেই ম্যাচটাতে তো হাসান আর খালেদকে দেখা যাবে না, কিন্তু 2 সেপ্টেম্বর যে ম্যাচটা কেন্ট খেলতে নামবে সেখানেই হাসান মাহমুদ এবং খালেদকে একই সঙ্গে যদি দেখা যায় আমি খুব একটা অবাক হব না। এবং সব ঠিক থাকলে মানে ভিসা জটিলতা যদি না থাকে 2 তারিখের ম্যাচে 2 বাংলাদেশি একই সঙ্গে, মানে আপনি চিন্তা করেন যে একটা এন্ড থেকে হাসান শুরু করবে কেন্টের কাউন্টিতে, আরেকটা এন্ড থেকে বাংলাদেশের খালেদ, এই ব্যাপারটা অবশ্যই বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের জন্য অনেক বেশি খুশির, অনেক বেশি উচ্ছ্বাসের হতে যাচ্ছে। একদমই। এবং রিফাত এমিল যে কথাটা আসলে একটু আগে বলছি এই আলোচনার শুরুতে, যে ক্রিকেট কালচারটা আমাদের দেশে আসলে ওইভাবে নাই। এখন অনেক দর্শক হয়তো এই কথা শুনে কমেন্ট করতে পারেন বা প্রশ্ন করতে পারেন যে কে বলেছে বাংলাদেশে সবাই এত ক্রিকেট পাগল। আসলে ক্রিকেট ক্রেজ আর ক্রিকেট কালচার এই দুটো জিনিস আসলে ভিন্ন জিনিস, এক নয়। সো উই হোপ যে খালেদ এবং হাসান দুজনই দারুণ পারফর্ম করবেন, কাউন্টিতে দারুণ সময় যাবে তাদের, এবং বাংলাদেশেও ঠিক একইভাবে ক্রিকেটের ক্রেজের সাথে সাথে ক্রিকেট কালচারও তৈরি হয়ে যাবে আরো বেশি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.